বাংলাদেশে সম্প্রতি একজন রাজনীতিবিদকে গুলি করা হয়েছে। নাম ওসমান হাদি। ভারত বিরোধী অবস্থানের জন্য বেশ পরিচিত। হুম নির্বাচনী প্রচারণার সময় এই হামলাটা হয়, আর ঘটনার পরপরই সাথে সাথেই অভিযোগের আঙুলটা সোজা ভারতের দিকে। ঠিক, আপাত দৃষ্টিতে এটা একটা রাজনৈতিক সহিংসর ঘটনা মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা কি আসলেই ততটা সহজ? না, একেবারেই না। আমাদের হাতে আসা বিভিন্ন সূত্র বলছে এই একটা ঘটনা আসলে একটা বিশাল বরফখণ্ডের চূড়া মাত্র। এর নিচে যা লুকিয়ে আছে তা বাংলাদেশ, ভারত আর মিয়ানমারকে নিয়ে এক জটিল ভূ রাজনৈতিক খেলার ইঙ্গিত দেয়। আজকের আলোচনাটা আমার কাছে একটা রহস্য সমাধানের মতো লাগছে। শুরুটা ঢাকার রাস্তায় একটা গুলি দিয়ে, কিন্তু এর সুতো ধরে টান দিলে আমরা হয়তো পৌঁছে যাব মিয়ানমারের দুর্গম পাহাড়ে আর আর দিল্লির ক্ষমতার অলিন্দে। ঠিক বলেছেন, আমাদের লক্ষ্য তাই। এই পুরো বিষয়টির গভীরে গিয়ে এর প্রতিটি স্তর খতিয়ে দেখা। হ্যাঁ, যেমন এই অজানা বন্দুকধারীদের রহস্যটা কি, মিয়ানমারে ভারতের কথিত গোপন অভিযানগুলো কেন হচ্ছে, আর এই সবকিছুর সাথে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সংযোগটা ঠিক কোথায়। চলুন এক এক করে জটগুলো খোলা যাক। অবশ্যই শুরুটা ওসমান হাদির ঘটনা দিয়েই করা যাক। হ্যাঁ, প্রথমে তার পরিচয়টা একটু পরিষ্কার করা দরকার। ওসমান হাদি, তিনি শেখ হাসিনা বিরোধী জোট ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে লড়তে যাচ্ছিলেন। আর হামলার ঠিক আগেই তিনি সামাজিক মাধ্যমে বেশ একটা আলোড়ন ফেলেছিলেন। ঠিক তাই, 12ই ডিসেম্বর 2025-এ তিনি ফেসবুকে ভারতের একটি খণ্ডিত মানচিত্র শেয়ার করেন। সেই মানচিত্রে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম সহ উত্তর পূর্বের কয়েকটি রাজ্যকে বাংলাদেশের অংশ হিসাবে দেখানো হয়, আর এটাকে বৃহত্তর বাংলাদেশের ধারণা হিসাবে প্রচার করা হয়। এটা তো একটা চরম উস্কানিমূলক পোস্ট, তা নিয়ে কোনো সন্দেহ নেই। অবশ্যই, এক মুহূর্তের জন্য যদি আমরা ভাবি এই বৃহত্তর বাংলাদেশের ধারণাটা আসলে কি, এটা তো কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দাবি নয়। না, একদমই না। এটা একটা প্রান্তিক বা ফ্রিঞ্জ ধারণা, কিন্তু এর একটা ইতিহাস আছে। 1947-এর দেশভাগের সময়কার অবিভক্ত বাংলার ধারণা আর এই অঞ্চলের ভাষাগত সাংস্কৃতিক মিলকে ভিত্তি করে কিছু গোষ্ঠী মাঝে মাঝে এটা সামনে আনে। কোনো মূলধারার রাজনৈতিক দল একে সমর্থন করে না। কিন্তু ভারত বিরোধী বা চরম ডানপন্থী গোষ্ঠীগুলো প্রায়ই এই ধারণাটিকে উস্কানি দেওয়ার জন্য ব্যবহার করে। ওসমান হাদির এই পোস্ট সেই আগুনেই ঘি ঢালার মতো ছিল। একদম। আর ঠিক সেদিনই পোস্টটা করার কয়েক ঘন্টার মধ্যেই মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা তার মাথায় গুলি করে। সূত্র বলছে তিনি এখন কোমায় আছেন। আর এরপর থেকেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হতে শুরু করে, তাই না? হ্যাঁ, ঘটনার পর বাংলাদেশের ইউনুস প্রশাসন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে, আর তাদের অভিযোগগুলো খুব গুরুত্বপূর্ণ এবং সুনির্দিষ্ট। কি কি অভিযোগ ছিল? প্রথমত, তারা দাবি করছে হামলাকারীরা সীমান্ত পেরিয়ে ভারতের গুয়াহাটিতে পালিয়ে গেছে এবং ভারত তাদের আশ্রয় দিচ্ছে। আর দ্বিতীয়টা আরও বিস্ফোরক। সেটা কি? তাদের অভিযোগ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। তারা হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবিও জানায়। আমার কাছে এটাই সবচেয়ে অবাক করার মতো লাগছে। হামলাকারী কারা তা নিয়ে প্রায় সবাই নিশ্চিত, অথচ আনুষ্ঠানিকভাবে তাদের অজানা বলা হচ্ছে। এর পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে? এখানেই তো আসল প্যাঁচটা। সূত্র বলছে হামলাকারী হিসেবে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখ নামে দুজনকে শনাক্ত করা হয়েছে। এরা তো স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত। তাহলে এই অজানার আড়ালে আসলে কি লুকানোর চেষ্টা চলছে? দেখুন, হামলাকারীরা ভারতে পালিয়েছে এই তথ্যটি প্রথম ব্যাপকভাবে প্রচার করেন আল জাজিরার একজন যুক্তরাজ্য ভিত্তিক সাংবাদিক জুলকারনাইন শায়ের খান। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো খোদ ঢাকার মেট্রোপলিটন পুলিশই জানাচ্ছে যে এই তথ্যের কোনো শক্ত প্রমাণ তাদের কাছে নেই। তার মানে এই বয়ানটা তৈরি করা হচ্ছে। ঠিক, যখন স্থানীয় অপরাধীদের অজানা বন্দুকধারী বলে চালানো হয় এবং কোনো প্রমাণ ছাড়াই তাদের অন্য দেশে পালিয়ে যাওয়ার গল্প ছড়ানো হয়, তখন বুঝতে হবে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। এটা ঘটনাটাকে স্থানীয় অপরাধ থেকে সরিয়ে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা। তাহলে ভারতের প্রতিক্রিয়া কি ছিল? তাদের উপর তো এত বড় অভিযোগ। ভারতের প্রতিক্রিয়াটা কি খুব প্রত্যাশিত ছিল না? তারা তো এই অভিযোগ সোজাসুজি উড়িয়ে দিয়েছে।
তাদের ভাষ্যমতে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার সমস্যা এবং আসন্ন নির্বাচনের সহিংসতার অংশ। কিন্তু তাদের প্রতিক্রিয়ার মধ্যে কি কোনো বাড়তি বার্তা ছিল? হ্যাঁ, অবশ্যই। ভারত স্পষ্ট করে দিয়েছে যে ইউনূস সরকারের উচিত অভ্যন্তরীণ ব্যর্থতা থেকে নজর ঘোরানোর জন্য ভারতের ওপর দোষারোপ না করে একটি স্থিতিশীল পরিবেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দিকে মনোযোগ দেওয়া। মানে একরকম সতর্ক বার্তা। একরকম সতর্কবার্তাই বটে। তাদের বিবৃতির ভাষা বেশ কড়া ছিল। তারা বলেছে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ সহ্য করা হবে না, কারণ এটা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে খারাপ প্রভাব ফেলে। অর্থাৎ ভারত বলছে এটা তাদের সমস্যা নয়, কিন্তু সূত্রগুলো যা বলছে তাতে কি এই দাবিটা পুরোপুরি টেকে? ওসমান হাদির ঘটনাটা যদি একটা বিচ্ছিন্ন ঘটনা হতো তাহলে হয়তো মেনে নেওয়া যেত। ঠিক, কিন্তু গত কয়েক মাসে বাংলাদেশে যা ঘটছে তা তো অন্য কিছুর ইঙ্গিত দেয়। এখানেই আমরা গল্পের দ্বিতীয় স্তরে প্রবেশ করছি। মানে ওসমান হাদির ঘটনাটি বিচ্ছিন্ন নয়? একদমই নয়। গত কয়েক মাসে বাংলাদেশে এক ভয়ঙ্কর ও রহস্যময় প্রবণতা দেখা যাচ্ছে। বিভিন্ন দেশের এজেন্টদের মৃতদেহ পাওয়া যাচ্ছে। দাঁড়ান, এই জায়গাটা একটু বিস্তারিতভাবে আলোচনা করা দরকার। বিদেশি এজেন্ট সংখ্যাটা ঠিক কতটা? সূত্র অনুযায়ী সংখ্যাটা চমকে দেওয়ার মতো। প্রায় ১৬-১৭ জন মার্কিন এজেন্ট, যাদের সিআইএ এর সঙ্গে যুক্ত বলে ধারণা করা হয়। ১৭ জন? হ্যাঁ, আর তার সাথে ৭-৮ জন পাকিস্তানি এজেন্ট মানে আইএসআই এবং ৩-৪ জন তুর্কি এজেন্টকে হত্যা করা হয়েছে। এক মিনিট, একটা দেশের ভেতরে কয়েক মাসের মধ্যে প্রায় জনা ৩০ বিদেশি এজেন্টকে হত্যা করা হচ্ছে? এটা কিভাবে সম্ভব? আর এটা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কোনো তোলপাড় হচ্ছে না? হচ্ছে না, কারণ প্রতিটা হত্যাকাণ্ডকে খুব সুকৌশলে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখানো হচ্ছে। ঢাকার বিভিন্ন নামিদামি হোটেল বা কক্সবাজারের রিসোর্টে এদের মৃতদেহ পাওয়া যাচ্ছে। আর প্রতিবারই বলা হচ্ছে এর পেছনে রয়েছে অজানা বন্দুকধারী। একদম, কোনো আনুষ্ঠানিক তদন্ত এগোচ্ছে না। কোনো দেশের সরকারও আনুষ্ঠানিকভাবে স্বীকার করছে না যে নিহত ব্যক্তিরা তাদের এজেন্ট ছিল। ফলে পুরো বিষয়টা একটা ধোঁয়াশার মধ্যে থেকে যাচ্ছে। কিন্তু বিন্দুগুলো যোগ করলে একটা ভয়ঙ্কর ছবি ভেসে ওঠে। ছবিটা হলো বাংলাদেশে একটি শ্যাডো ওয়ার বা ছায়াযুদ্ধ চলছে। একটি অত্যন্ত সংগঠিত এবং অদৃশ্য শক্তি দেশের ভেতরে সক্রিয়, যারা ভারত বিরোধী যে কোনো নেটওয়ার্ককে খুঁজে বের করে নির্মূল করে দিচ্ছে। তাদের কাজের ধরন এতটাই নিখুঁত যে তারা কোনো চিহ্নই পেছনে আঁকছে না। ঠিক, এটা কোনো সাধারণ অপরাধী চক্রের কাজ হতেই পারে না। এর পেছনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মতো দক্ষতা ও ক্ষমতার ছাপ স্পষ্ট। এই অজানা বন্দুকধারীদের কার্যকলাপ যদি একটা দিকের মুদ্রা হয়, তাহলে এর অন্য দিকটা দেখতে হলে আমাদের সীমান্তের ওপারে তাকাতে হবে, তাই না? একদম ঠিক ধরেছেন, কারণ ঠিক একই সময়ে বাংলাদেশে যা ঘটছে তার একটা প্রতিচ্ছবি যেন আমরা মিয়ানমারেও দেখতে পাচ্ছি, যদিও সেখানে খেলার ধরনটা একটু ভিন্ন। মিয়ানমারে কি হচ্ছে? একই সময়ে ভারতের উত্তর পূর্ব সীমান্তে, বিশেষ করে মিয়ানমারের ভেতরে অনেক কিছু ঘটছে। মিয়ানমারের গভীরে লুকিয়ে থাকা ভারতের পুরনো কিছু বিদ্রোহী গোষ্ঠী, যেমন ধরুন উলফা, হ্যাঁ, যারা আসামের স্বাধীনতার জন্য লড়ছে। হ্যাঁ, অথবা এনএসসিএন, যারা নাগাল্যান্ডের একটি প্রভাবশালী গোষ্ঠী, তাদের গোপন ঘাঁটির ওপর ড্রোন হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এমনকি উলফার শীর্ষ নেতা পরেশ বড়ুয়ার উপরও হামলা হয়েছে বলে শোনা যাচ্ছিল। হ্যাঁ, তাকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। যদিও তিনি বেঁচে গেছেন নাকি মারা গেছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কিন্তু মূল বিষয়টা হলো, ভারত এখন আর সীমান্তে অপেক্ষা করছে না, তারা সীমান্তের ভেতরে ঢুকে অভিযান চালাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, মিয়ানমারের সরকার এই বিষয়ে চুপ কেন? অন্য একটি দেশ তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ড্রোন হামলা চালাচ্ছে। এটা তো একটা দেশের জন্য চরম অবমাননাকর। এখানেই ভূরাজনীতির জটিল হিসাবটা। মিয়ানমারের সামরিক জান্তা সরকার এই হামলাগুলোর বিষয় নীরব, কারণ এই বিদ্রোহী গোষ্ঠীগুলো উলফা বা এনএসসিএন শুধু ভারতের জন্যই নয়, তাদের জন্য একটা বড় মাথাব্যথার কারণ। আচ্ছা, এই গোষ্ঠীগুলো মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করে মাদক ও অস্ত্রের চোরাচালান করে, যা জান্তার নিয়ন্ত্রণকেও চ্যালেঞ্জ করে। তাই ভারত যখন এই গোষ্ঠীগুলোকে দুর্বল করে দিচ্ছে, তখন মিয়ানমারের জান্তা এক প্রকার স্বস্তিই পাচ্ছে। কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো ব্যাপার। একদম, তাদের শত্রু ভারতের হাতে শেষ হয়ে যাচ্ছে। এর চেয়ে ভালো আর কি হতে পারে? তাহলে এখানেই কি শেখ হাসিনার সংযোগের প্রশ্নটি আসছে? ভারত কিভাবে এত নিখুঁতভাবে এই অভিযানগুলো চালাচ্ছে? দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা বিদ্রোহীদের ঘাঁটির সঠিক অবস্থান তাদের কাছে আসছে কোথা থেকে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
এবং একটি শক্তিশালী ধারণা হল ভারতে অবস্থানরত শেখ হাসিনা এই সংক্রান্ত গোয়েন্দা তথ্য সরবরাহ করছেন। এটা কিভাবে সম্ভব? ভাবুন, তিনি প্রায় ১৫ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এই সময়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো এই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী, তাদের যাতায়াতের পথ, অস্ত্রের উৎস, মাদকের রুট এইসব বিষয়ে প্রচুর তথ্য সংগ্রহ করেছে। সেই তথ্য ভাণ্ডার এখন হয়তো ভারতের হাতে। সম্ভবত। আর যদি এটা সত্যি হয়, তাহলে ইউনূস প্রশাসনের এত ক্ষোভের কারণটা স্পষ্ট হয়ে যায়। অবশ্যই, তাদের দৃষ্টিকোণ থেকে তাদের দেশেরই একজন প্রাক্তন প্রধানমন্ত্রী এখন অন্য একটি দেশে বসে সেই দেশের সরকারকে এমন সব গোপন তথ্য দিচ্ছেন যা তাদের প্রশাসনকে অস্থিতিশীল করতে পারে এবং তাদের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলতে পারে। এটা তাদের জন্য একটা বিরাট উদ্বেগের কারণ। ঠিক আছে, চলুন এতক্ষণের আলোচনাটা একটু গুছিয়ে নিই। একদিকে বাংলাদেশে অজানা বন্দুকধারীদের মাধ্যমে ভারত বিরোধী বিদেশি এজেন্টদের নির্মূল করা হচ্ছে, অন্যদিকে মিয়ানমারের ভেতরে বিদ্রোহী দমনে ভারতের সরাসরি ড্রোন হামলা। এই দুটো কি একই সূত্রে গাঁথা? একদম। এটাকে একটা বহুস্তরীয় অভিযানের মতোই ভাবতে পারেন। প্রথম স্তরে ঢাকার ভেতরে তাদের নিজস্ব অদৃশ্য শক্তি কাজ করছে, যা পুরোপুরি অস্বীকার্য। দ্বিতীয় স্তরে তারা মিয়ানমারে সরাসরি ড্রোন ব্যবহার করছে। আর তৃতীয় এবং সবচেয়ে জটিল একটি স্তরও আছে। সেটা কি? তৃতীয় স্তরটি হল ভারত শুধু নিজেই অভিযান চালাচ্ছে না, মিয়ানমারের অভ্যন্তরীণ বিদ্রোহী গোষ্ঠীগুলোকেও দাবার ঘুঁটির মতো ব্যবহার করছে, যেমন আরাকান আর্মি, যারা রাখাইন রাজ্যের স্বাধীনতার জন্য লড়ছে। একটা সময় এদের সাথে তো চীনের ঘনিষ্ঠতা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে তাদের সঙ্গে ভারতের এক ধরনের কৌশলগত বোঝাপড়া তৈরি হয়েছে। এটা কিভাবে ভারতের স্বার্থ রক্ষা করছে? আরাকান আর্মিকে ব্যবহার করে ভারত একসঙ্গে দুটো উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে। এক, ওই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব প্রতিহত করা, আর দুই, উত্তর পূর্ব ভারতে অস্ত্র ও মাদকের যে বিশাল সরবরাহ লাইন, সেই লাইনগুলো বন্ধ করার চেষ্টা চলছে। ঠিক, আরাকান আর্মিকে দিয়ে সেই লাইনগুলো বন্ধ করা। শুধু তাই নয়, কাচিন রাজ্যের একটি প্রভাবশালী বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন বা KIO, যারা ঐতিহ্যগতভাবে চীনের খুব ঘনিষ্ঠ ছিল। হ্যাঁ, সূত্র বলছে সম্প্রতি এই গোষ্ঠীতে বিভাজন তৈরি হয়েছে এবং একটি অংশ ভারতের দিকে ঝুঁকেছে। এর ফল হয়েছে মারাত্মক। বলা হচ্ছে কাচিন থেকে চীনে যে মূল্যবান খনিজ পদার্থের বাণিজ্য হতো, তাতে প্রায় 90% হ্রাস পেয়েছে। এটা তো চীনের জন্য একটা বড় অর্থনৈতিক ধাক্কা। বিশাল ধাক্কা। ভারত খুব নীরবে এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য নিজের দিকে নিয়ে আসার চেষ্টা করছে। তাহলে পুরো ছবিটা দাঁড়াচ্ছে ভারত একটি বহুমুখী এবং অত্যন্ত আগ্রাসী কৌশল নিয়েছে। এই শেষটা কোথায়? মনে হচ্ছে এই সব কিছুর পেছনে একটি বৃহত্তর পরিকল্পনা রয়েছে। সামনে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচন, যার ওপর এই অঞ্চলের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। অবশ্যই। এরপর ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন, যা বাংলাদেশ নীতির উপর প্রভাব ফেলবে। আর আসছে বছর ভারত বাংলাদেশ গঙ্গা জল চুক্তির 30 বছর পূর্তি হবে। আর এর সাথে মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা বা ভারত মিয়ানমার সীমান্তে দ্রুতগতিতে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ, এগুলো কি সেই বড় পরিকল্পনারই অংশ? সবকিছু মিলিয়ে মনে হচ্ছে ভারত তার উত্তর পূর্বাঞ্চলকে পুরোপুরি সুরক্ষিত করতে এবং এই করিডোরে চীনের প্রভাবকে যে কোনো মূল্যে কমাতে একটি দীর্ঘমেয়াদী ও সমন্বিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তাহলে আজকের আলোচনা থেকে একটা বিষয় খুব স্পষ্ট: ওসমান হাদির ওপর হামলা কেবল একটি স্থানীয় অপরাধ নয়। না, এটা বাংলাদেশ, ভারত এবং মিয়ানমারকে কেন্দ্র করে চলা এক বিশাল ভূরাজনৈতিক খেলার একটি স্ফুলিঙ্গ মাত্র। অজানা বন্দুকদারি থেকে শুরু করে মিয়ানমারের ড্রোন হামলা, সবকিছুই একটি বড় ছবির অংশ। আরেকটি শেষ প্রশ্ন ভাবনার জন্য রেখে যাওয়া যাক। বলুন। এই সমস্ত ঘটনা প্রবাহ কি পরিস্থিতি অনুযায়ী নেওয়া কিছু তাৎক্ষণিক পদক্ষেপ, নাকি একটি সুচিন্তিত মহাপরিকল্পনার অংশ, যার মাধ্যমে এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য নতুন করে নির্ধারণের চেষ্টা চলছে? সম্ভবত পর্দার আড়ালে যা ঘটছে তা আমাদের ধারণার চেয়েও অনেক বড়, এবং এর প্রভাব এই অঞ্চলের ভবিষ্যৎকে আগামী কয়েক দশক ধরে নিয়ন্ত্রণ করতে পারে।